ব্যাপারটা হচ্ছে সাদি ভাই আকুল ছিলেন না। তার শিল্পী মন কখনো আকুল থাকে না, কিন্তু রাষ্ট্র যখন একটা সম্মান দেয় তখন তার বুকে ছাপটা চলে ওঠে। তিনি যে অভিমানী হচ্ছিলেন, অভিমানগুলো যে বুকে জমা দলা পাকছিল, এটা সাদি ভাই বলতেন কাছের মানুষদের। আমি আজকে দায় নিয়ে বলছি, দাবি নিয়ে বলছি, রোজা শেষ করে বলছি যে এগুলো নিয়ে বলতেন এবং বারবার বলতেন, তানভীর আমাকে যেন মরণোত্তর পদক না দেওয়া হয়, এগুলোর যাতে অনেক টকশোতে যখন অনিমা যখন স্ট্রাগলিং ছিল তখন বলতো না অনিমার সাথে বসবো না। সেই সময় সাদি ভাই প্ল্যাটফর্মটা দিয়েছিলেন। সাদি ভাই ডেকে বিভিন্ন জায়গায় পরিচয় করে দেয়া, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিলেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। সাদি ভাই এরকম অনেক জায়গায় অনেককে নির্মোহভাবে সাপোর্ট দিয়েছেন। কিন্তু যারা বলছেন যে ইন্টেলেকচুয়াল আত্মীয়রা বলছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই কথাগুলো বলছি যে রাষ্ট্রের দায় রয়েছে এবং সেই আক্ষেপ অভিমানটা খুব লজিক্যাল, একজন শিল্পীর জন্য খুব লজিক্যাল। অনেক বড় বড় শিল্পী রয়েছেন এখনো, যাদেরকে ঠিকঠাক মতো লালন করাটা খুব জরুরি। আসসালামু আলাইকুম, সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক মাঝে মাঝে বা প্রায় নিয়মিত আসি আপনাদের সাথে প্রাসঙ্গিক আলাপ আলোচনা করতে বা আপনাদের সাথে কথা শেয়ার করতে। যেহেতু এই পেজটি মূলত বিভিন্ন ধরনের রাজনীতি বিবর্জিত বিভিন্ন বিষয় বা বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা, ইন্টারভিউ বা কন্টেন্ট নিয়ে কাজ করি। সো গতকালকে যেহেতু দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ মারা গিয়েছেন এবং সেটি স্বাভাবিক মৃত্যু না, একটি আত্মহত্যা। তো এই ধরনের মৃত্যুর পর যেটি হয়, প্রচুর গবেষকের জন্ম হয় এবং ফেসবুক যেহেতু পাবলিক ডোমেইন এবং ফ্রি ডোমেইন, সুতরাং আমরা প্রচুর কথা বলতে ভালোবাসি। যে যার মতো করে যুক্তি ওপেন দিলেই ধরেন যার 10টা লাইক বা যার 1000 লাইক বা 10,000 লাইক, সে তখন ওদের নিয়েই একটা গবেষণা লিখতে হয়, বা আমার তো সাপোর্টার রয়েছে। কিন্তু যে মানুষটি চলে গেছে বা চলে যায়, তার তো এতে কিছু যায় আসে না। তো আমি গতকালকে দুটো লেখা লিখেছিলাম একেবারে আমার নিজস্ব ভাবনা থেকে, কারণ মানুষটির সাথে আমার ব্যক্তিগত আলাপ নিয়মিত হতো, আমাদের পরিবার, আমার স্ত্রীর সাথে। সো এই জায়গা থেকে আমি আমার কথাগুলো লিখেছি এবং বলার চেষ্টা করেছি। আমি শুধু আমার কথাগুলো একটু একবার পড়ে শোনাই, তারপরে আমি বাকি আলাপটায় আসি। আমি সাদি মোহাম্মদ ভাইয়ের মৃত্যুতে আমি লিখেছিলাম, বা এখন যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে, বেঁচে থাকতেই মানুষটা স্পষ্ট বলে গেছেন আমাকে, আরো অনেককে বলে গেছেন, আমাকেও বলে গেছেন একাধিকবার। এবং এই যে রুমটায় আছি আমি, এই রুমে সাদি ভাইয়ের সাথে আমার ঘন্টার পর ঘন্টা আড্ডা হয়েছে। একাধিকবার তিনি এসছেন, আমরা গান রেকর্ড করেছি, আমরা আড্ডা দিয়েছি, লাঞ্চ করেছি। এখানে সাদি ভাই খাবার নিয়ে এসছে। এখানে আমার এই রুমটা সাদি ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি। তাই এটা আমার নিজস্ব ভাবনা প্রসূত কোনো কথা না। যাই হোক, আমি পড়ে শোনাই। বেঁচে থাকতে মানুষটা স্পষ্ট বলে গেছেন আমাকে যেন কোনো মরণোত্তর পদক না দেয়া হয়। সেই অভিমানে তাকে শহীদ মিনারে না নেওয়ার সিদ্ধান্ত আপাতত। রাষ্ট্রকে শুধু দিয়েই গেলেন মানুষটি, শহীদ পিতার সন্তান। মুক্তিযুদ্ধের চোখের সামনে বাবার মৃত্যু, হত্যা ছিল সেটি, দেখার ট্রমা নিয়ে বেঁচে ছিলেন শুধু গানটা নিয়েই। এত নির্মোহ মানুষ আর একটাও ছিল না। চেয়েছিলেন রাষ্ট্রের একটু আদর, বিনিময়ে সে রাষ্ট্রের কাছ থেকে পেলেন প্রবঞ্চনা। কিছুদিন আগে কজনার ছবি দিয়ে অভিমান জানিয়েছিলাম আমি, আজ তারই একজন ঝরে গেলেন। রাষ্ট্র কারো কারোকে নিয়ে তুমুল
উৎসব করবেন, অথচ প্রকৃত নির্মোহ শিল্পীদের কারো কারো জন্য রেখে যাবেন অন্ধকার। ঠিক তাই যেন তীব্র অভিমানে নিজের তানপুরাটা ছেড়েই স্বেচ্ছা মৃত্যু। এই নোংরা সিস্টেমকে চপেটাঘাত দিয়ে যেন বিদায় দিলেন নিজের অভিমানের সাদি মাহমুদ। রাষ্ট্র প্রকৃত শিল্পীকে লালন করতে না জানলে এই বিষাদ বাড়বে। এই বিষাদের দায় আপনার, আমার, অনেকের। বিদায় হে রবীন্দ্রসঙ্গীতের রাজা, ভালো থাকবেন। এটি আমার একান্ত আলাপ না, আমার উপলব্ধি। কারণ আমি সবাইকে নিয়ে হয়তো এভাবে এলোবরেটলি বা বোল্ডলি বলতে পারি না বা লিখতে পারি না, কিন্তু সাদি ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত আলাপ, অন্য অনেক শিল্পীর সাথে আমি নিয়মিত কথা বলি, কিন্তু সাদি ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত আলাপ প্রচন্ড পরিমাণে হতো। প্রচন্ড বলতে আমার অনেক আত্মীয় স্বজনের সাথেও সাদি ভাইয়ের মতো এত কথা হতো না। এবার আসি এই কথার প্রেক্ষিতে বা এই কথার উপলব্ধিতে, বা এরকম আরো অনেকে বলছেন সন্ধ্যা থেকে বা আজকে থেকে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে পুরস্কারকে ঘিরে পুরস্কারের জন্য লালায়িত ছিল না ইত্যাদি। লালায়িত কথা কোন শিল্পী বা কামার স্ট্যাটাস বা প্রিন্স মাহমুদ লিখেছেন চমৎকার একটি কথা। প্রিন্স মাহমুদের আমি স্ট্যাটাসটা একটু পড়ে শোনাতে চাই, তারপরে আমি একটু আলোচনায় আসি। আমাদের লেজেন্ডারি সুরকার, আমাদের বন্ধুবর, বড় ভাই, আমার অগ্রজ, এটা প্রিন্স মাহমুদের স্ট্যাটাস। সো আমি একটু পড়ে শোনে, আমার এখানে একটু খোলা দেখা যাবে। তো প্রিন্স মাহমুদ লিখেছেন যে কি 21 পদক, কেমন লাগে তোমার? সাদি মোহাম্মদ গেলেন, চলেই গেলেন, ক্ষমা করেন সাদি ভাই। বেঁচে থাকতে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলিকে আমাদের চেনা হয়ে ওঠে না, তাদের প্রাপ্যটা আমরা এভাবেই দেই। প্রিন্স মাহমুদ লিখছেন। প্রিন্স মাহমুদ কিন্তু এর আগে অর্থাৎ 21 পদক প্রাপ্তির যে ঘটনাটি, এটা নিয়ে লেখা লিখেন, এবং আমিও লেখা লিখেছি যে 5 জন শিল্পীর ছবি দিয়ে আমি পোস্ট দিয়েছিলাম যে ইনারা বেঁচে আছেন, বেঁচে থাকতে আপনি কাদের দিচ্ছেন। ইনারা সহ আরো অনেকে রয়েছেন। ইনফ্যাক্ট প্রিন্স মাহমুদ নিজেও 21 পদক পাবার যোগ্যতা রাখে, নিয়াজ আহমেদ চৌধুরী রাখেন, আরো অনেকে রয়েছেন। পাপিয়া সরোয়ার নামে একজন ভীষণ রকম দাপুটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তার সংগঠক কিন্তু বেঁচে আছেন, কিন্তু আমরা জানি না, খোঁজ খবরই রাখি না। তিনিও চলে যাওয়ার পর মনে বাহা। কিন্তু সাদি ভাইয়ের বিষয়টি ছিল, সাদি ভাই খুব শিশুসুলভ ছিলেন। শিশুসুলভ ছিলেন বলে তার আশপাশের মানুষগুলো যখন পাচ্ছিলেন এবং বারবার তাকে প্রশ্নের সম্মুখীন হতে হতো, এবং কিছু আমলা বা কিছু পরিচিত মানুষদের যখন বলতাম তখন তারা ভাবতো ও এখন সাদি ভাই পায়নি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সাদি ভাই আকুল ছিলেন না। তার শিল্পী মন কখনো আকুল থাকে না, কিন্তু রাষ্ট্র যখন একটা সম্মান দেয় তখন তার বুকের ছাতাটা বেড়ে ওঠে, বা রাষ্ট্র আমাকে লালন করছে, বা রাষ্ট্র আমাকে, এগুলোই তো শিল্পীর প্রকৃত শিল্পী তো এটাই চায়। কোন অশিল্পীরা লাইন ধরে মনোনয়ন কিনে, সেটা পাক না পাক একটা লোভের জায়গায় থাকে, কিন্তু প্রকৃত শিল্পীরা তো চায় যে রাষ্ট্র তাকে একটু সম্মান দিক, কোনো কমিটিতে রাখুক, এবং সেই জায়গাগুলো তো ডিজার্ভ করেন। শুধু ডিজার্ভ না, দীর্ঘকাল ধরে ডিজার্ভ করে আসেন। কিন্তু আপনি উইকিপিডিয়া দেখে হতবাক হবেন যে তার প্রথম, এবং আমি অনুষ্ঠানে ছিলাম, চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডে যখন আজীবন সম্মাননা দেওয়া হলো, উনি স্টেজে উঠে বললেন যে এটা আমার প্রথম পুরস্কার, আজীবন সম্মাননা একটা মানুষের প্রথম পুরস্কার। তারপরে তার 2 বছর পরে মেবি রবীন্দ্র পদক দেওয়া হয়। এই দুটি, এখন এই দুটির জন্য সাদি মোহাম্মদ না, এটা তো আমরা পরিষ্কার করে, এটা যে কোনো বোকা মানুষরা বুঝে। কিন্তু কিছু ইন্টেলেকচুয়াল, কিছু অনেক ভাবনা বিশারদ, অর্থাৎ যাদের সাথে মেশেননি, সো সেই জায়গা থেকে আমি বলবো যে এই বিষয়গুলোর আক্ষেপ, চূড়ান্ত অভিমান বলতেন, এবং তার ভিতরে সেই হ্যালুসিনেশন গুলো তৈরি হয়েছিল 1 দিন 2 দিনে না। মানুষের
বলা হচ্ছে মা মারা গেছে তার শোকে, না, তিনি সেই শোকটা কাটিয়ে তিনি বেশ দৃপ্ত উচ্চারণ। একজন শিল্পীর জায়গাটা সেটা রাত থাকে না, সে থাকে হচ্ছে তার রাষ্ট্র তখন একটা পরিবার হয়ে যায়, তার গানের বলয়টা তার পরিবার হয়ে যায়। সেই জায়গায় সে একটা দাপট চায়, একটা সম্মান চায়, একটা আদর চায়। তো সেই জায়গায় যখন ভুল মানুষ সেই পুরস্কারে যখন অবমূল্যায়ন হয়ে যাবে, তখন যে কোনো মানুষের একটা ট্রমাটাইজ হওয়া স্বাভাবিক। আমি আজকে কমেন্টগুলো একটু পরে পড়ি, নাহিদা সুলতানা লিখছেন। তো এই জায়গাগুলো তিনি যে অভিমানী হচ্ছিলেন, অভিমানগুলো যে বুকে জমাট দলা পাকছিল, এটা সাদিক ভাই বলতেন কাছের মানুষদের। আমি আজকে দায় নিয়ে বলছি, দাবি নিয়ে বলছি, রোজা শেষ করে বলছি যে এগুলো নিয়ে বলতেন এবং বারবার বলতেন, তানভীর আমাকে যেন মরণোত্তর পদক না দেওয়া হয়, এগুলোর যাতে এই তামাশাগুলো না করা হয়। আরো একজন বলতেন, জানেন, বলেন এখন তিনি আছেন, তার নাম তপন চৌধুরী। তপনদার এ ধরনের আক্ষেপ, অভিমান স্বাভাবিক, তিনি ডিজার্ভ করেন। কেউ কেউ বলছেন এখন যে অডিও ইন্ডাস্ট্রিতে আধুনিক শিল্পীদের ভেতরে হাইয়েস্ট পেইড, আমরা জানি এখনো সে প্রডিউসাররা বেঁচে আছেন। এ ধরনের মিথ্যাচার যদি সিনিয়র শিল্পীরা করে থাকেন তাহলে তো মুশকিল। কারণ সেই সময় রকস্টারদের ভেতরে হাইয়েস্ট পেইড ছিল জেমস ভাই, টানা প্রায় 1 বছর হাইয়েস্ট পেইড ছিল হাসান, আর্কের হাসান, 1.5 লক্ষ টাকা দিয়েছিল, পেতেন একটা গান করে, এবং দীর্ঘদিন হাইয়েস্ট পেইড ছিলেন জেমস ভাই। আর পপ তারকা অর্থাৎ আধুনিক শিল্পীদের ভেতরে হাইয়েস্ট পেইড ছিলেন তপন চৌধুরী, পরবর্তীকালে আসিফ আকবর। এটাই সত্য, এটাই বাস্তবতা। সো এই বিষয়গুলো আসলে যখন মানুষের বিভ্রম হয় তখন মুশকিল হয়ে যায়। বিভ্রমটা আমি এখন রাষ্ট্রের প্রভাবশালী মানুষরা একটু রুষ্ট হয়ে যাবেন, তাদের দায়িত্ব নিয়ে কথা বলছি, এই ভয়ে যদি একটা সত্য কথা না বলি তাহলে তো আর এই জীবনের মূল্যটা কি? কারণ রিপন খান, আমার শ্রদ্ধেয় বড় ভাই রিপন খান, খুব চমৎকার করে লিখেছেন যে পুরস্কার নিয়ে যেসব তর্ক হচ্ছে, পুরস্কার নিয়ে যে আক্ষেপের কথা বলা হচ্ছে, পুরস্কার তো সম্মানের, অর্থাৎ শিল্পীকে সম্মান দেওয়ার জন্য সেই আকুলতা তিনি পাননি বলে আমরা আক্ষেপ করছি যে কেন দেয়া হলো না। তো এটা তো সম্মানের, এটা তো অন্যভাবে কেউ কেউ লিখছেন যে পুরস্কার লালাইতে ছিলেন, কেউ বলে নাই ভাই। প্রিয় ভাই বোনেরা যারা আপনারা অতি বুদ্ধিজীবী, কেউ বলে নাই সেটা। সো মানুষের আক্ষেপ, অভিমান দীর্ঘদিনে জন্মে। এবং আরো একটা বিষয় আপনারা অনেকে জানেন না এবং জানাটা দরকার, প্রয়োজন। এই ট্রমাটাইজ হয়ে মৃত্যুর 1 সপ্তাহ আগে আরো একবার সুইসাইড অ্যাটেম্প নিতে গিয়েছিলেন। তারপরে তার কাউন্সিলিংটা খুব প্রয়োজন ছিল, তার মানসিক চিকিৎসাটা খুব জরুরি ছিল, সেইটা প্রয়োজন ছিল, সেটা সামহাও হয়নি। সাদি ভাই চলে গেলেন। সাদি ভাই কি পরিমাণ নির্মোহ, কি পরিমাণ দয়ালু মানুষ ছিলেন, এটা আমি আসলে কোনোভাবে ব্যাখ্যা দিতে পারবো না। এটা ব্যাখ্যা দেওয়াটা আমার জন্য মুশকিল। আমি বাচ্চু ভাইয়ের মৃত্যুর পর একটা বিশাল শোকের ভিতরে পড়েছিলাম, আর সাদি ভাইয়ের মৃত্যুর পর অনিমা শোকের ভিতরে পড়েছে, কারণ সবচেয়ে কাছের যে কোনো বিষয় রেফার করতো। অনিমাকে অনেক বড় বড় শিল্পীরা ওর সাথে স্টেজ শেয়ার করতে দিত না। যখন অনেক টক শোতে অনিমা যখন স্ট্রাগলিং ছিল তখন বলতো না, অনিমার সাথে বসবো না। সেই সময় সাদি ভাই প্ল্যাটফর্মটা দিয়েছিলেন। সাদি ভাই ডেকে বিভিন্ন জায়গায় পরিচয় করে দেয়া, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিলেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। সাদি ভাই এরকম অনেক জায়গায় অনেককে নির্মোহভাবে সাপোর্ট দিয়েছেন। সো আমরা এখন খুব যে কোনো বিষয়ে একটা অপোজিট তর্ক তৈরি করতে খুব ভালোবাসি,
যারা যারা লিখছেন আমি বাজি লেগে বলবো তাদের সাথে গত 2 বছরে দুইবার কথা হয়নি। আর আমি তানভীর তারেক, আমার সাথে গত 5 বছরে প্রতি মাসে অন্তত 10 থেকে 12 বার কথা হতো আমার সাথে সাদি ভাই। উনি ফোন করতেন, কেন খোঁজ নিস না, তারপরে আমি হয়তো সো মানুষটা চলে গেছেন, এখন আসলে তাকে নিয়ে কোনো কথা বলাটা কোনো সলিউশন দেবে না। কিন্তু যারা যারা তর্ক তুলছেন যে এই অভিমান, পুরস্কার দেয়নি তাকে, এটা রাষ্ট্রের দায়, রাষ্ট্রের ভুল, রাষ্ট্রের অন্যায়, এটা বলতে পারছেন না আপনার মুখ ফুটে। আজকে কে রুষ্ট হয়ে যাবে, উল্টো এটাকে ইভ্যালুয়েট করে বলছেন যে পুরস্কারে লালায়িত করার জন্য মাখামাখি করা হচ্ছে সাদিম মাহমুদকে। এত বড় বাজে কথা আমার কিছু প্রিয় মানুষ, কিছু ইন্টেলেকচুয়ালদের ভেতরে আমি দেখলাম, হতবাক হয়ে গেলাম। মানে কোন সেন্সে একজন সাদিম মাহমুদকে নিয়ে আমি বা আমাদের প্রিন্স মাহমুদ বলি, প্রীতম আহমেদ দারুণ কথা লিখেছেন, যে এই লাইনে আরো রয়েছেন। তো প্রীতম আহমেদ, প্রিন্স মাহমুদ বা রিপন ভাই, ইনারা কি পুরস্কারে লালায়িত সাদিম মাহমুদ এই কথা বলছেন বা আমি মিন করছি? আপনারা নিজেরাও জানেন যে এটা তাকে মিন করা হচ্ছে না। শেষে আসি শিবলি ভাই স্টেটমেন্ট আপনি দেখেছেন তো নিশ্চয়ই। স্পষ্ট করে বলছেন, বারবার বাচ্চা সুলভ ছিল, পদক পেল না, এবং যেদিন 21 পদক ঘোষণা করা হয় ওই দিন শিবলি ভাই, কালকে আমি এটা ছাপছি, ওই দিন শিবলি ভাই বলছে আমি 21 পদক নিতে যাব না ভাই। তখন সাদি ভাই বলেন, না তুই যাবি না কেন, তুই তো নাচে অনেক কে করেছে এরকম। তারপরে কার্ড যখন এনে দেওয়া হলো, না আমি সাদি ভাই শিবলি যাব না, ওখানে গেলে আমাকে প্রশ্ন করবে আপনি কেন পদক পান না। সো পদকের এই বিষয়টা একটা সিম্বল, পদক আসলে রাষ্ট্রের একটা সম্মান এবং আদর। সেই জায়গাটা নিয়ে কোনো ইন্টেলেকচুয়াল খুব বোঝেন, যাদের সাথে সাদি ভাইয়ের মানে 5 বছরে 5 বার কথা হয় নাই, তারা হঠাৎ করে মানে ব্লেম গেম খেলছেন যে এটা আমরা যে পুরস্কার লালায়িত ছিলেন সাদিম মাহমুদ, এটা প্রচার করার চেষ্টা করছে। এত বড় বাজে কথা, মানে আপনারা আতেল সাজার জন্য এত নিচে নামতে হবে কেন আপনাদের? আমি এই রুমটা সাক্ষী, এই রুমটা আমার স্টুডিও রুমে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, এবং আমার কাছে 20-25 মিনিটের কিছু ফুটেজও আছে, কিছু কথা আছে, খুনসুটি আছে, আমি সেগুলো পোস্ট করব। সাদি ভাইয়ের সাথে আমার অনেকের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু আমি আমাদের পরিবার দাবি রেখে বলবো সাদি ভাই মানে কোনো কারণ ছাড়া তার বাড়িতে, তার বাসায় আড্ডা দিতাম, এবং সেই সময় এসব কথা হতো, আরো অনেক কথা হতো, অনেক মানুষকে নিয়ে, আরো অনেক সিস্টেমকে নিয়ে, সেগুলো এখন বলবো না, বলা যাবে না, বলা হবে না। কিন্তু যারা বলছেন যে ইন্টেলেকচুয়াল আতেলরা বলছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই কথাগুলো বলছি যে রাষ্ট্রের দায় রয়েছে, এবং সেই আক্ষেপ অভিমানটা খুব লজিক্যাল, একজন শিল্পীর জন্য খুব লজিক্যাল। অনেক বড় বড় শিল্পী রয়েছেন এখনো, যাদেরকে ঠিকঠাক মতো লালন করাটা খুব জরুরি। এই ভয়েসটা আপনারা অন্য জায়গায় অন্য রকম রং মাখায় ছাড়তেছেন। সো তেলবাজি সারা বছর আপনারা করে করেন, ঠিক আছে, কিন্তু শিল্পী এইসব জায়গায় অন্তত একটু নিউট্রাল থাকেন। মানে একটা জায়গায় বলা হচ্ছে যে এটা দায়, এবং আপনি বুঝছেন বিবেকে, আপনি চোখ বুঝে বিবেকবান হয়ে বুঝছেন যে এটা একটা ভুল হয়েছে রাষ্ট্রের, যে সাদি মোহাম্মদের মতো একটা শিল্পীকে দেয়াই হয়নি, আইয়ুব বাচ্চুর মতো শিল্পীকে কোনো রাষ্ট্রীয় সম্মান দেয়াই হয়নি, তপন চৌধুরী বেঁচে আছেন, কোন শিল্পীর তার কোন রাষ্ট্রীয় সম্মান নাই, এরকম আরো অনেক রয়েছে। কিন্তু এই ভয়েসটা তৈরি করার চাইতে আপনারা অন্য কালিমা লিপ্তে যাচ্ছেন। যারা কথাগুলো তৈরি করছি, ভয়েসটা রেজ করছি, তারা বলছেন যে
আমরা নাকি সাদি মোহাম্মদকে পুরস্কারে লালায়িত করার জন্য এটা প্রচার করছি। ভাই, কথাবার্তার একটা লিমিট রাখেন, মিনিমাম একটা লিমিট রাখেন জায়গাটায়। অন্তর দিয়ে না ভালোবাসলে সেই জায়গাটা এই আক্ষেপ অভিমানের কথা বলতাম না। এবং আমি দৃঢ় চিত্তে, আমি খুব দাবি রেখে আমি এই কথাগুলো লিখেছি, বা যারা লিখেছেন, প্রিন্স মাহমুদ লিখেছেন, অনিমা বলেছে, প্রীতম বলেছেন, রিপন ভাই বলেছেন, আরো অনেকে, আলিফ আলাউদ্দিন বলেছেন তার বাবা সম্পর্কে। এই আক্ষেপ, এই অভিমানগুলো থাকে, ভেতরে থাকে, শিল্পীর ভেতরে থাকে। এই আক্ষেপ অভিমানগুলো ভীষণভাবে পোড়ায়। ধন্যবাদ। আমি আসলে এলোমেলো ভাবে আজকে কথাগুলো বললাম, কারণ আমার খুব কাছের কিছু মানুষ লিখেছেন, ছোট ভাই, বড় ভাই, প্রাজ্ঞ, বিজ্ঞ, বরেণ্য কয়েকজনের দেখলাম যে এটা একটা অন্য কালি মাখার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। তো এই চালানোটা কোনো শুভ ইঙ্গিত দেয় না। অ্যাওয়ার্ড, পদক, এগুলোর ছড়াছড়ি, এগুলার ভ্যালু নষ্ট হয়ে গেছে। কিন্তু এটার অবমূল্যায়ন যখন আপনি সম্পর্কে না বলাটা বন্ধ করে দিবেন, উল্টো অন্য ব্যঞ্জনায় নিয়ে যাবেন, তখন সেটা একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করে। ধন্যবাদ। আমাকে ক্ষমা করবেন, আমি তার মৃত্যুদিনে এইভাবে কথাগুলো বলবো এটা ভাবিনি, কিন্তু আমার বলাটা জরুরি বলে মনে করেছি, আমার নিজস্ব দায় থেকে মনে করেছি। গণমাধ্যমের একটা বড় দায় রয়েছে। আমরা, সাদি ভাই খুব রাগ করতেন যখন শুধুমাত্র 22শে শ্রাবণ বা 25শে বৈশাখে যখন আশেপাশে তাকে ফোন করা হতো, তখন বলতেন যে আমি কি সারা বছরের জন্য কি অপাংক্তেয়। তিনি তার সাথে সহপাঠী হয়ে বিশ্বভারতীতে পড়েছেন, তিনি অনেককে বিশ্বভারতীতে সাপোর্ট দিয়েছেন, তার অনেক বড় বড় জায়গায় চলে গেছেন। এইসব বিষয়গুলো পোড়ায়, ক্ষয় হয়, ক্ষত হয়, এগুলো আপনিও বুঝেন। পদকের অবমূল্যায়নে যখন আপনি চলে যাবেন, আমি কারো নাম উল্লেখ করছি না, তখন এই স্খলনটা, এই রাষ্ট্রের দায়টা, আপনাকে বিবেকবান হলে আপনার এই দায়টা বলতে হবে যে এটা ভুল, এই দায়টা আর করেন না। সামনের দিনগুলো যারা আছেন তাদেরকে সম্মানিত করেন। যে ভুলটা হয়েছে, যে অন্যায়টা হয়েছে, যে কষ্টটা গেছে, সেটা তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু যারা রয়েছেন, পাপিয়া সরওয়ার রয়েছেন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী রয়েছেন, আরো অনেকে, খোঁজও রাখি না আমরা গণমাধ্যম। শুধু তো পদক না, তাদেরকে নিয়ে লালন করা, আমাদের বড় বড় কর্পোরেট ইন্ডাস্ট্রি, বড় বড় এজেন্সির বড় বড় হোতারা, তার খুব কাছের মানুষ, কি করেছেন। যাই হোক, সবাই ভালো থাকি। এই দেশটা এজন্যই এই দেশ থেকে 150 ওপরে, গত 5 বছরে 150 ওপরে শিল্পী পরিবার আমেরিকায় গ্রিন কার্ড নিয়েছে। এমনি নেয়নি। আমি প্রথম দিকে খুব দেশপ্রেম জাগিয়ে তর্ক তুলতাম, তাদেরকে প্রশ্ন করতাম, কেন চলে গেলেন দেশে বিদেশে, দেশ কি আপনার এই দেয়নি ওই দেয়নি। এইসব অভিমানে কেউ আত্মহত্যা করেন, কেউ গ্রিন কার্ড নিয়ে বাইরে চলে যান, অড জব করেন, তারপরে বলেন ওদের চাইতে দেশপ্রেমিক আপনি আমি না, কিন্তু অভিমানে বেরোয় যান। সবাইকে ধন্যবাদ। আমাকে ক্ষমা করবেন, আমি জানি না কি বললাম, কিন্তু ভেতর থেকে বলেছি, যা বলা প্রয়োজন মনে করেছি। সাদি ভাই খুব ভালো থাকবেন। সাদি ভাই আমাকে অনেকগুলো পাঞ্জাবি ফতুয়া গিফট করেছেন। এই পাঞ্জাবিটা সাদি ভাই দেয়া, আরো নিজের ডিজাইন করা
দুটো ফতোয়া আমার কাছে আছে, একটা পড়া হয়নি এখনো, একটা পড়েছি আমি। সবাই ভালো থাকবেন, সাদি ভাই খুব ভালো থাকবেন, তার জন্য দোয়া করবেন সবাই। এমন ভালো মানুষ